গল্পের শুরুতেই ইয়ারু নামের একটি মেয়ে আমাদেরকে বলছিল জেনারেল এবং তার পুরো পরিবার শত্রু দেশের সঙ্গে হাত মিলিয়েছিল, আমাদের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, এর জন্য এদের সকলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জেনারেল লি এর মেয়ে সিয়ান, সেও একজন গুপ্তচর ছিল। এরপর আমরা সিয়ানকে দেখতে পারি যে অন্ধ ছিল। সিয়ানের বাবা অর্থাৎ জেনারেল লি এর যতগুলো সেনাপতি ছিল কিংবা তার যতগুলো সৈন্য ছিল, পেছন থেকে এরা সকলে সিয়ানকে প্রতারক বলে ডাকছিল। তারা সকলে বলছিল তুমি এবং তোমার পরিবারের কারণেই আজ আমাদের সকলের মৃত্যুদণ্ড হতে যাচ্ছে। ইয়ারু এরপর আবার সিয়ানকে বলে যেদিন তোমার বিয়ে হচ্ছিল ওই দিনে তোমার প্রত্যেকটা পরিবারের সদস্যকে মেরে ফেলা হচ্ছিল, কিন্তু তুমি অন্ধ, এর জন্য কিছু দেখতে পাওনি। সিয়ান ইয়ারুর কথা বিশ্বাস করে না এবং তাকে বলে তুমি মিথ্যা কথা বলছো, আমি আমার স্বামী হুয়াচেং এর সঙ্গে দেখা করতে চাই, সে অবশ্যই আমাকে সত্যিটা বলবে। এটা শুনে ইয়ারু হেসে ফেলে এবং বলে তৃতীয় রাজপুত্র নিজের হাতেই তোমার সমস্ত পরিবারের সদস্যকে মেরে ফেলেছে। এদিকে তুমি বিয়ের জন্য শপথ নিচ্ছিলে আর অন্যদিকে হুয়াচেং একের পর এক তোমার পরিবারকে ধ্বংস করে চলেছিল। হুয়াচেং শুধুমাত্র তোমার থেকে ড্রাগন জেটটাই চাইতো যাতে সে পরবর্তী রাজা হতে পারে, এই কারণে তোমার সঙ্গে সেই বিয়ে নাটক করেছে আর তোমার পরিবারকে হত্যাও করেছে। কিন্তু এখন রাজপুত্র হুয়াচেং শুধুমাত্র ড্রাগন জেডই পায়নি, বরঞ্চ তোমাদের সমস্ত লি বাহিনীর সমর্থনও পেয়েছে। ইয়ারু তার কথা শেষ করার পরে সিয়ানকেও হত্যার আদেশ দেয়। যদিও সিয়ান এখানে অন্ধ ছিল, কিন্তু সে ছিল একজন জেনারেলের মেয়ে, সে তার শেষ নিঃশ্বাস অব্দি লড়াই করে আর লি বাহিনী পতাকা নিচে পড়তে দেয় না। কিন্তু এতগুলো লোকের সঙ্গে একটা অন্ধ মেয়ে কত সময় বা পেরে উঠবে। একটা সময় সিয়ানও রক্তাক্ত হয়ে যায় এবং নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তখনই সিয়ানের কাছে সপ্তম রাজপুত্র আসে, যে তাকে খুব বেশি ভালোবাসতো। সে সিয়ানের মৃতদেহ কোলে নেয় এবং সিয়ানকে বলে তুমি এইভাবে মরতে পারো না। কিন্তু তখন একটি তীরও তার গায়ের উপর এসে পড়ে। এদের দুজনের মৃত্যুর পরে সিয়ানের আত্মা তার আগের শরীরে চলে যায়, অর্থাৎ সিয়ান এখানে কিছুটা সময় পিছিয়ে এসেছিল টাইম ট্রাভেল করে। সিয়ান যখন নিজের চোখ খুললে তখন সে পুনরায় আবার সবকিছু দেখতে শুরু করেছিল। সে যখন আয়নার দিকে তাকায় তখন তার এক এক করে সব ঘটনা মনে পড়তে শুরু করে। তার মনে পড়ে আজকে তার বিয়ে এবং সে যখন মণ্ডপের ভেতরে যায় গিয়ে দেখতে পারে হুয়াচেনের জায়গায় হুয়াজিন বিয়ে করছে। এখানে নায়ককে আমরা শুধুমাত্র জিন বলে ডাকবো। হুয়াজিনের সঙ্গে যখন সিয়ানের বিয়ে হয় তখন তাদের চোখের সামনেই হুয়াচাং সিয়ার সমস্ত পরিবারের লোকজনদেরকে মেরে ফেলে আর সিয়ান এখানে কিছু করতে পারে না। সে শুধু মনে মনে প্রতিজ্ঞা করে হুয়াচেনের থেকে সে নিজের পরিবারের মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নিবে। এদিকে সিয়ানের মতন জিনও টাইম ট্রাভেল করে অতীতে চলে এসেছিল। জিন হুয়াচেনের সমস্ত কথা শুনতো এর কারণেই, কারণ হুয়াচেন জিনকে এক ধরনের বিষ দিয়ে রেখেছিল আর জিন যদি হুয়াচেনের কথা না শুনতো তাহলে জিনকে সেই অ্যান্টিডোট দিত না। কিন্তু এবার জিন অন্যরকমের হয়ে গিয়েছিল। এবার সে মনে মনে ঠিক করে নেয় এবার সে হুয়াচেনের থেকে প্রতিশোধ নিবে তাকে দিয়ে এত অন্যায় করানোর জন্য। জেলের ভিতর হুয়াচেন এসেছিল সিয়ানের বাবাকে মারতে। সে মারার আগে সিয়ানের বাবাকে বলছিল সিয়ানের বাবা যেন বলে দেয় ড্রাগন জেট এখন কোথায় আছে এবং এটাও স্বীকার করে তারা আসলেই রাজ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সিয়ানের বাবা এখানে রাজপুত্রকে বলে আমি কখনো ভাবতেই পারিনি আপনি আমাদের সঙ্গে এমন ধরনের একটা চালাকি করবেন। আমি আপনাকে বিশ্বাস করে আমার মেয়েকে আপনার সঙ্গে বিয়ে দিলাম আর উল্টো আপনি আমার পুরো পরিবারকে ধ্বংস করে দিলেন। সিয়ানের বাবা যখন ড্রাগন জেট কোথায় আছে এটা বলে না তখন হুয়াচান রেগে যায় এবং যখন তাকে মেরেই ফেলবে সেখানে জিন চলে আসে এবং তার ভাইকে আটকে দিয়ে বলে ভাই এর থেকে সমস্ত কথা আমি বের করছি, তুমি যাও। হুয়াচাং সেখান থেকে চলে গেলে সিয়ানের বাবাকে জিন এখানে ছাড়িয়ে দেয় এবং বলে আপনি এখান থেকে চলে যান। অন্যদিকে বাসুরাতে যখন হুয়াচান সিয়ানের কাছে আসে যেখানে সিয়ান এখন অন্ধ হওয়ার ভান করছিল। এরপর ইয়ারু হুয়াচানের কাছে আসে এবং তার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছিল আর এটা ভাবছিল সিয়ান হচ্ছে একটা অন্ধ মেয়ে, সে কি আর দেখতে পারবে আর আমাদের কি বা করতে পারবে। সে হুয়াচেনের সঙ্গে আরো বেশি ঘনিষ্ঠ হচ্ছিল এবং বাইরে থেকে জিন এটা লক্ষ্য করে। সে একটা তীর হুয়াচেনের দিকে ছুড়ে মারে, যেটা শব্দ শুনে সিয়ান এখানে হুয়াচেনকে জিজ্ঞাসা করে স্বামী ভেতরে কি হচ্ছে। হুয়াচেন তখন বলে আমাদের উপর আততায়ীরা আক্রমণ করে দিয়েছে, তুমি চিন্তা করো না। আর এটা সুযোগী সিয়ান নেয়, সে নিজের হেয়ারপিন দিয়ে হুয়াচেন এর চোখ একদম গেলে দেয়। হুয়াচেন মনে করে হয়তো সিয়ান এখানে আততায়ী ভেবে তার উপর আক্রমণ করেছে, এর জন্য সে কোনো কথা বলে না এবং চিকিৎসার জন্য সেখান থেকে বের হয়ে যায়। হুয়াচেন সেখান থেকে বের হওয়ার পরে সিয়ান নিজেকে বলছিল এটা তো শুধুমাত্র একটা শুরুয়াত, তোমার ক্ষমতা এবং ধন সম্পদের এতই লোভ, এবার আমি সর্বপ্রথম তোমার থেকে তোমার ক্ষমতা এবং তোমার ধন সম্পত্তি কাড়বো। তবে সিয়ানের মাথায় এখন এটাই ঘুরছিল হুয়াচেনের উপর আবার কি আক্রমণ করতে পারে। ওই সময় সিয়ার ওয়াশরুমের ভেতরে জিন চলে আসে, কারণ বাইরে সমস্ত সৈন্যরা হুয়াচেনের উপর কে আক্রমণ করেছে ওটা খুঁজছিল এবং তারও পিছু নিচ্ছিল, এর জন্য সে এখানে চলে এসেছে। সিয়ান যখন তাকে জিজ্ঞাসা করবে তুমি কি আর এখানে কেন এসেছো, এর আগেই জিন সিয়ানকে সেখানে অজ্ঞান করে দেয় এবং একটু পরে যখন সমস্ত সৈন্যরা ওয়াশরুমের আশেপাশ থেকে সরে যায় তখন সেও বের হয়ে যায়। এদিকে আমরা হুয়াচেনকে দেখতে পারি যার একটা চোখ নষ্ট হয়ে গিয়েছিল। হুয়াচেন এখানে সিয়ানকে মারতে যাচ্ছিল কারণ তার জন্যই তার একটা চোখ নষ্ট হয়ে গেল।
কিন্তু এখানে ইয়ারু তাকে আটকে দেয় এবং বলে আমরা যদি এখনই তাকে মেরে ফেলি আমরা জানতে পারবো না ড্রাগন জেট কোথায় আছে, তার থেকে বরং আমরা ওকে আস্তে আস্তে টর্চার করি এবং টর্চার করতে করতে মেরে ফেলি, কখনো না কখনো সে ড্রাগন জেটের কথা অবশ্যই বলে দিবে। হুয়াচেনও তখন এই বিষয়টাতে সম্মতি জানায়। হুয়াচেন সিয়ানকে পছন্দ করতো না, তার কারণ হচ্ছে অনেক বছর আগে সিয়ান এবং তার ভেতরে একটা তলোয়ার যুদ্ধ হয়েছিল, যেখানে সিয়ান হুয়াচেনকে খুব বাজেভাবে হারিয়ে দিয়েছিল সকলের সামনে। একজন জেনারেলের মেয়ে যখন একজন রাজপুত্রকে হারিয়ে দেয় এই বিষয়টা হুয়াচেনের পছন্দ হয় না এবং তার আত্মসম্মানে লাগে। আর তখন থেকে সে সিয়ানকে পছন্দ করতো না আর সবসময় তার থেকে প্রতিশোধ নেওয়ার একটা চিন্তা ভাবনা রাখতো। সে ইয়ারুকে বলে ড্রাগন জেট হচ্ছে রাজপ্রাসাদের রাজকীয় সম্পদের একটা চাবি, আর একবার যদি আমরা ড্রাগন জেটটা পেয়ে যাই তাহলে আমাকে রাজা হওয়ার থেকে আর কেউ আটকাতে পারবে না। কথা মতন হুয়াচাং সিয়ানের সমস্ত রুমে ওই ড্রাগন জেটটা খুঁজতে থাকে। সিয়ান অন্ধ ছিল না এবং সেও এটা দেখছিল আর মনে মনে বলছিল তুমি যতই খোঁজ করে নাও ড্রাগন জেট তুমি পাবে না। এরপর হুয়াচেং সিয়ানের কাছে আসে এবং বলে তোমার যাবতীয় প্রয়োজনীয় জিনিস সবকিছু গুছিয়ে নাও, আমরা আজকে জেনারেল লিয়ের ম্যানশন থেকে আমাদের বাসায় ফেরত যাচ্ছি। সিয়ান যখন রাজপ্রাসাদে যাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছিল তখন সে নিজেকেই নিজে বলছিল আমাকে পুনরায় লিদের সমস্ত সৈন্য এক করতে হবে এবং তাকে আমার পক্ষে আনতে হবে, তারা নিশ্চয়ই আমার কথা বিশ্বাস করবে। এরপর সে যখন ক্যারেজের ভেতরে গিয়ে পৌঁছায় তখন সেখানে সপ্তম রাজপুত্র জিন আসে। তাকে দেখার পরে সিয়ান বুঝতে পারে হুয়াচেং এর পরিবর্তে হুয়াচেং এখানে জিনকে পাঠিয়ে দিয়েছে এবং সে নিচে ফুর্তি করার জন্য ইয়ারুর সঙ্গে রয়েছে, আর তার এই সন্দেহটা আসলেই সঠিক ছিল। আসলে চরিত্রহীনদের কাছ থেকে যদি আমরা লয়ালিটির আশা রাখি তাহলে ওটা আমাদেরই ভুল, কিন্তু জিন ছিল আলাদা। সে সমস্ত রাস্তায় সিয়ানের খেয়াল রাখে এবং তার প্রত্যেকটি প্রয়োজনীয় জিনিসের খেয়াল রাখছিল। সে নিজের কাছে প্রমিস করে ওইতে সিয়ান এবং তার সঙ্গে যা হয়েছে ওটা পুনরায় আসে ঘটতে দিবে না। এত বড় জার্নি শেষে অবশেষে তারা রাজপ্রাসাদে পৌঁছায়, কিন্তু এই রাজপ্রাসাদের জার্নি সিয়ানের জন্য একদমই সুবিধার ছিল না। সমস্ত দাসীরা সিয়ানের সমস্ত গয়নাগুলো চুরি করে নিচ্ছিল, এমনকি তার খাবারের চায়ের ভেতরেও তারা থুতো মিশিয়ে দিচ্ছিল, কারণ সে তো অন্ধ, সে কি করে জানবে এসব। কিন্তু সিয়ান তো এগুলো ধরতে পারে এবং দাসীকে ধরে বলে আমি একজন জেনারেলের মেয়ে, ছোট থেকে আমি গলা কেটে বড় হয়েছি, আর আমি অন্ধ হওয়ার সত্ত্বেও এটা বুঝতে পারবো তোমার গলা এখন কোথায় রয়েছে, সুতরাং একটু সাবধানে। কিন্তু এটার প্রতিশোধ নেওয়ার জন্য একদিন বিকেল বেলায় এই দাসীটা সিয়ানকে একটা কুয়োর ভিতরে ফেলে দিতে যাচ্ছিল। সময় মতন সেখানে জিন আসে এবং যখন এটা দেখতে পারে সে এক সেকেন্ডের সময় দেরি করে না এবং সঙ্গে সঙ্গে ওই দাসীটার গলা কেটে দেয়। এমনকি বাকি দাসীদেরকেও সতর্ক করে দিয়ে বলে দ্বিতীয়বার যদি সিয়ানের সঙ্গে এমন কিছু হয় তাদের পরিণতি এর থেকে করুণ হতে চলেছে। ধীরে ধীরে সময় অতিবাহিত হয় এবং সিয়ানের সঙ্গে জিন প্রত্যেকদিন দেখা করতো এবং সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতো। আর সিয়ান এখানে ভাবতো বেচারা কতই না অসহায়, নিজের বিষের অ্যান্টিডোটের কারণে তার ভাইয়ের কথা মতন তার চলতে হয়। আর হুয়াচাং কত বড় কাপুরুষ, তার নিজের বইয়ের কাছেই কিনা তার ভাইকে পাঠাচ্ছে। এখানে সিয়ান যে অন্ধ নয় এটা কিন্তু আবার জিন জানতো না, কিন্তু এটা সিয়ান জানতো যে জিন বিষের অ্যান্টিডোটের কারণেই হুয়াচানের সব কথা মেনে চলে। কিন্তু মাঝে মাঝে সে এটাও ভাবতো জিন যে মাঝে মধ্যে আমাকে সাহায্য করে এটা সে কেন করে, কারণ হুয়াচানের যে মানসিকতা সে তো কখনো বলবে না সিয়ান বেঁচে থাকুক কিংবা তার কোনো সাহায্য করুক। এমন একটা দিন জিন ইয়ারুর কাছে যায় এবং তাদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি ইয়ারু এখন জিনের সঙ্গে হাত মিলিয়েছে এবং তার সঙ্গে কাজ করছে। আসলে জিন যখন অতীতে চলে এসেছিল তখন হুয়াচেং এর ভেতরে যারা সব থেকে পাওয়ারফুল ছিল সকল মন্ত্রী এবং তার সমস্ত বিশ্বস্ত লোকেদেরকে নিচের দিকে টেনে নিয়েছিল। শুধু এটাই নয়, বরঞ্চ হুয়াচেং যে তাকে একটা বিষ দিয়েছিল ওটার অ্যান্টিডোটও বের করেছিল আর ওটা চিকিৎসা শুরু করে দিয়েছিল। যদিও ওটা চিকিৎসা অনেক বেশি কষ্টদায়ক ছিল, এরপর জিন ওটাকে সহ্য করছিল এবং নিজেকে ঠিক করছিল। এদিকে একদিন হুয়াচেন সিয়ানের কাছে যায় তাকে ভূতের ভয় দেখিয়ে তার মুখ থেকে ড্রাগন জেট কোথায় আছে এটা বের করার জন্য। তবে সিয়ান থোড়ি না অবলা নারী ছিল, তার হাতের কাছে যে একটা পাউডার ছিল ওটা সে আবার হুয়াজিনের মুখের উপর ছুঁড়ে মারে, যার ফলে হুয়াজিন এখানে ইমাজিনেশন করতে থাকে তার চোখের সামনে তার মৃত মা আছে, যাকে কিনা হুয়াচাং খুব ছোটবেলাতেই মেরে ফেলেছিল। হুয়াচাং তার মাকে ভয় পাচ্ছে এটা দেখার পরে সিয়ানও উল্টো তাকে আরো বেশি ভয় দেখাতে শুরু করে। জিন এখানে সিয়ানকে বাঁচানোর জন্য এসেছিল, কিন্তু বাইরে থেকে যখন সে দেখতে পারে সিয়ান তাকে হুয়াচানের মার বিষয়টা নিয়ে ভয় দেখাচ্ছে তখন সে ভাবতে থাকে সিয়ান কি করে জানলো হুয়াচাং তার নিজের মাকেই মেরে ফেলেছিল, কারণ হুয়াচান যে তার মাকে মেরে ফেলেছে এই কথাটা শুধুমাত্র হুয়াচান এবং হুয়া জিনই জানতো। এরপরে জিন কল্পনা করে সে কি করে জানতে পেরেছিল হুয়াচাং তার মাকে মেরে ফেলেছে। আসলে হুয়াচাং যখন তার মাকে মেরে ফেলছিল লুকিয়ে তখন হুয়াজিন ওটা দেখে ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত হুয়াচাং জিনকে দেখে ফেলে এবং তাকে জোর করে বিষ খাইয়ে দেয়। আর এই বিষের অ্যান্টিডোটের জন্যই কিন্তু হুয়াচাং এর এতদিন কাজ সব জিন করে দিত। তো হুয়াচাং তার মাকে মেরে ফেলেছে এই কথাটা যখন রাজপুত্র রাজার কাছে বিচার দিতে চায়
তখন রাজা তাকে উল্টো শাসিয়ে বলে, তুমি যদি এই কথা বাইরের কাউকে বলো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। আসলে রাজা এখানে অন্ধ হয়ে গিয়েছিল পাওয়ারের জন্য। সে ভাবছিল তার ছেলে নিজের মাকে মেরে ফেলেছে, এটা যদি বাইরের সমস্ত মন্ত্রীরা জানতে পারে হয়তো তাকে রাজপথ থেকে সরিয়ে দিবে। এর জন্য সে এখানে ক্রাউন প্রিন্স বা হুয়াচেং কে সাপোর্ট করলো। জিন যখন ওই জায়গা থেকে ফেরত আসে তখন দেখতে পারে হুয়াচেং এর বডিগার্ড তার কাছে এসেছে। আসলে জিন একেও নিজের দলে করে নিয়েছিল। তখন জিন আবার কল্পনা করে একবার জিনকে উপরে ঝুলিয়ে রাখা হয়েছিল জঙ্গলের ভেতরে, যাতে সিয়ান এখানে জিনকে বাঁচাতে আসে। আর যখন সিয়ান জিনকে বাঁচাতে আসে তখনই তার পায়ের কাছে একটা সাপ ছেড়ে দেওয়া হয়, যেই সাপটা সিয়ানকে কামড় দেয় এবং এর ফলে সিয়ান আর কখনো চোখে দেখতে পারেনি। আর এই সবকিছুর মাস্টার মাইন্ড ছিল হুয়াচেং। সে ইচ্ছা করে প্রতিশোধ নেওয়ার জন্য সিয়ানকে অন্ধ করে দিয়েছিল। সিয়ান সেখানে অন্ধ হয়ে পড়লে জিন সারা রাত তার সেবা করে। আর সকাল হলে হুয়াচেং তার কাছে চলে আসে এবং সিয়ানকে বলে সারা রাত ধরে তার সেবা হুয়াচেং নিজে করেছে, যেটা ছিল একদমই মিথ্যা কথা। আর সিয়ান যেহেতু অন্ধ হয়ে গিয়েছিল এবং বেহুশ ছিল এর জন্য সেটা জানতে পারে না। হুয়াচেং যখন সিয়ানকে তার মেনশনে নিয়ে যায় তখন সে এখানে সিয়ানকে বিয়ের প্রস্তাব দেয়। আর সিয়ানের বাবা এবং সিয়ানও এই বিয়েতে রাজি হয়ে যায়, কারণ হুয়াচেং তার মেয়ের জীবন বাঁচিয়েছে ওই কৃতজ্ঞতা থেকেই সে হ্যাঁ করে দিয়েছিল। বর্তমানে জিন আবার রাজার কাছে যায় এবং তাকে গিয়ে বলে হুয়াচেং বর্তমানে অনেক শোষণ করছে জনগণের উপর, সে অনেক হত্যাও করছে, জনগণের উপর অনেক ধরনের পীড়াও দিচ্ছে। কিন্তু রাজা এখানে উল্টো তাকে মারে এবং বলে হুয়াচেনের বিরুদ্ধে যেন সে কোনো রকমের বাজে কথা না ছড়ায়, সে ভবিষ্যৎ রাজা এই কথা যেন জিন মাথায় রাখে। মানে রাজা এখনো শুধরায়নি, কোনটাতে নিজে লাভ বেশি ওটার উপরেই ঝোঁক ছিল তার। জিন যখন হুয়াচেন সেজে সিয়ানের কাছে যায়, সিয়ান তো জানতোই এটা জিন এবং তার পেছনে এই ক্ষতগুলো দেখে সে বুঝতে পারে জিন হয়তো হুয়াচেং এর বিরুদ্ধে লড়াই শুরু করে দিয়েছে, এর জন্যই তার আজকে মার পড়েছে। সেখানে মনে মনে একবার ভাবছিল সে কি বলে দিবে, সে চোখে সবকিছু দেখে এবং জিনকেও সে প্রতিশোধ নিতে সাহায্য করতে পারে এবং নিজেরও প্রতিশোধ নিতে পারে। কিন্তু এরপরে সে ভাবে সে তার জীবনে এতগুলো ধোঁকা পেয়েছে, এখনই কাউকে বিশ্বাস করা ঠিক হবে না, এর জন্য সে আর কিছু বলে না। রাতে অন্য দেশের তরফ থেকে একজন দূত এসেছিল হুয়াচেং এর সঙ্গে কথা বলতে যে তাদের দেশের ভেতরে শান্তি চুক্তি করে নেওয়া ভালো। তখন সেখানে সিয়ান আসে এবং সকলের সামনে সুন্দর একটা নাচ পরিবেশন করে। সিয়ানকে আজকে অনেক বেশি সুন্দর লাগছিল এবং তার নাচের স্কিলও এত বেশি সুন্দর ছিল যে হুয়াচেং নিজেই এখানে সিয়ানের উপর অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায়। আর জিনের কথাটা আলাদাই, সে সারাক্ষণ এখানে সিয়ানের দিকেই তাকিয়েছিল। কিন্তু এটা দেখে ইয়ারুর আবার ভালো লাগছিল না যে জিন কেন সিয়ানকে এভাবে দেখবে। কই ইয়ারুর দিকে তো সে কখনো এমন ভাবে তাকায় না। মানে ইয়ারু এখন জিনকে পছন্দ করতে শুরু করেছিল। জিন ওই মতে লক্ষ্য করে নাচের ভেতরেই সিয়ান বাইরের দেশের এই দুধকে মেরে ফেলতে চলেছে। এর জন্য সে নিজেও সিয়ানের সঙ্গে নাচের ভেতরে পার্টিসিপেট করে এবং তাকে আটকে দেয় যাতে সকলের সামনে সিয়ান এই দুধকে মেরে ফেলতে না পারে। যদি সে আজকে এখানে সকলের সামনে তাকে মেরে ফেলে তাহলে অবশ্যই সিয়ানের মৃত্যুদণ্ড হবে। তবে সিয়ান বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই দুধকে সেখানেই মেরে ফেলে। হুয়াচেং যখন জানতে পারে তার প্রাসাদের ভেতরেই ওই দূত মারা গেছে তখন সে রেগেও যায় এবং সঙ্গে সঙ্গে জিনের উপর চিৎকারও করছিল, কারণ সে এখন রাজাকে কি উত্তর দিবে। অন্য দেশ থেকে একটা শান্তি চুক্তি নিয়ে আসলো যে দূত, ওই দূত হুয়াচেং এর মহলের ভেতরেই মারা গেল। কিন্তু এখানে ইয়ারু সন্দেহ করে গতকালকে যে সিয়ান এত সুন্দর করে নাচ করলো কোনো অন্ধমের পক্ষে এটা করা সম্ভব নয়। আর সে লক্ষ্য করেছিল সে বারবার তলোয়ার ওই দূতের দিকে নিয়ে যাচ্ছিল তাকে মারার জন্য। পরের দিন সে সিয়ানের কাছে যায় এবং তাকে রেগে গিয়ে বলে তুমি কোনো অন্ধ মেয়ে নও, তুমি চোখে দেখতে পারো এবং ওই দূতকে তুমি নিজেই মেরে ফেলেছো। সঠিক সময় সেখানে জিন চলে আসে এবং ইয়ারুকে সেখান থেকে তাড়িয়ে দেয়। যদিও জিনেরও এখানে সন্দেহ হচ্ছিল সিয়ান আসলে অন্ধ নয়, কারণ গত রাতে সেও যখন ওই দূতকে মারতে গিয়েছিল তখন দেখতে পেরেছিল সিয়ান খুব নিখুঁতভাবেতেই ওই দূতকে মেরে ফেলেছে। এরপরে ইয়ারু চলে যায় হুয়াচেনের কাছে এবং তাকে গিয়ে বলে আমার সন্দেহ হচ্ছে তোমার স্ত্রী সবকিছু দেখতে পারে, শুধু না দেখার অভিনয় করছে যাতে তার থেকে আমরা ড্রাগন জেটের কথা বের করতে না পারি। হুয়াচেনও এটা শিওর হওয়ার জন্য সিয়ার কাছে যায় এবং তাকে রান্নাঘরের ভেতরে নিয়ে যায় আর ইচ্ছা করে তার চোখে মুখের ওপরে তেল ছিটিয়ে দেয়। হুয়াচেন এখানে দেখতে চাচ্ছিল তার মুখের উপর যখন গরম তেল পড়বে তখন সিয়া কি রিয়াক্ট করে এবং তখন সে ধরে ফেলবে সে অন্ধ কি না। কিন্তু এখানে সিয়ানো বুদ্ধিমতী ছিল, সে সবটা সময় একদম স্বাভাবিক ছিল, যেন সে অন্ধ কিছু দেখতে পারছে না, গরম তেলও দেখতে পারছে না। হুয়াচেন সেখান থেকে চলে গেলে জিন দ্রুত গিয়ে তার চোখ মুখ মুছিয়ে দিচ্ছিল আর সিয়ান এখানে বলছিল ভালোই হয়েছে আমি অনেক আগে এই গরম তেলের ভেতর ভিনেগার দিয়ে রেখেছিলাম, যার কারণে আমার মুখ আর পুড়তে পারেনি। হুয়াচেনের পরীক্ষা শেষ হয়ে গেলেও ইয়ারুর পরীক্ষা শেষ হয় না। সে সিয়ানকে নিয়ে একটা রুমের ভেতরে যায় এবং তার সামনে একটা কাপের ভেতর বিষ রাখে। আর এই বিষটা সাধারণ বিষ ছিল না, এই বিষ পান করলে সিয়ানের মুখ দিয়ে সব সত্যি কথা বের হবে। সিয়ান এটা বুঝতে পারে আর একটু পরে ইয়ারু ওটা তার সামনে এগিয়ে দেয়। এখন যদি সিয়ান এখানে না করে দেয় এটা খাবো না বা কোনো বাহানা করে তাহলে ইয়ারু এখানে বুঝতে পারবে সিয়ান অন্ধ নয় বরঞ্চ নাটক করছে, কারণ তার চোখের সামনে বিষটা মিশানো হয়েছিল। এর জন্য তার ওই বিষটা খেয়ে ফেলতে হয়। আর ভাগ্যক্রমে ওই সময় জিন চলে আসে হুয়াচেনের বেশ ধরে।
সিয়ানও এই সুযোগটাকে কাজে লাগায় এবং দৌড়ে গিয়ে এখানে জিনকে কিস করে দেয়। আর এই কিসের মাধ্যমে তার ভেতরে যে বিষগুলো ছিল ওগুলো সে সিয়ানের মুখের ভেতরে ট্রান্সফার করে দেয়। ইয়ারু যখন দেখে তার উপর এই বিষের প্রভাব পড়ছে তখন সেখান থেকে চলে যায় মেডিসিন নিয়ে আসার জন্য। সিয়ান এবার এক এক করে জিনকে প্রশ্ন করতে শুরু করে এবং তাকে তিনটে প্রশ্ন করে। প্রথম প্রশ্ন করে সে কি এখনো হুয়াচেং এর সঙ্গে কাজ করছে কিনা। দ্বিতীয় প্রশ্ন সে সিয়ানকে এখনো সাহায্য কেন করছে, তার সাপোর্ট কেন করছে। আর তৃতীয়ত সে কি রাজগদ্দির জন্য এই সমস্ত কিছু করছে কিনা। জিন এরপর উত্তর দিতে শুরু করে সে হুয়াচেং এর সঙ্গে নয় বরঞ্চ তার বিপক্ষে রয়েছে। সে তার থেকে প্রতিশোধ নিতে চায় আর সে তাকে ঘৃণাও করে, কারণ হুয়াচেং এর জন্যই সিয়ান এখন চোখে কিছু দেখতে পারে না, সে অন্ধ হয়ে গেছে। আর দ্বিতীয় প্রশ্ন সে কি রাজগদ্দির জন্য এগুলো করছে কিনা, এটার উত্তর হচ্ছে না, তার রাজ সিংহাসনের প্রতি কোনো লোভ নেই। আর 3 নম্বর প্রশ্ন করেছিল সে সিয়ানের জন্য এগুলো কেন করছে, আর ওটার উত্তর হচ্ছে আমি তোমাকে খুব বেশি পছন্দ করি, অনেক আগে থেকেই পছন্দ করি, এর জন্য আমি তোমার সঙ্গে রয়েছি এবং সবসময় তোমার সঙ্গেই থাকবো। সিয়ান এখানে মনে মনে ভাবে আসলে কি সে আমাকে পছন্দ করে। ওই সময় হুয়াচেং এর বডিগার্ড যে এখন বর্তমানে জিনের জন্য কাজ করছে সেই বিষের অ্যান্টিডোট নিয়ে আসে এবং জিনকে যখন খাইয়ে দেয় তখনই তার ভেতর থেকে সমস্ত বিষগুলো বের হয়ে যায়। এদিকে আমরা ইয়ারুকে দেখতে পারি সে কান্না করছিল এবং অতীতের কথা ভাবছিল। ইয়ারু ছোট থেকে অনাথ ছিল এবং তাকে কিছু লোক পতিতালয় বিক্রি করে দিতে যাচ্ছিল। জিন তখন সেখানে চলে যায় এবং ইয়ারুকে বাঁচায় আর সেদিন থেকে ইয়ারু জিনকে ভালোবাসতে শুরু করে। এদিকে আমরা আবার হুয়াচেংকে দেখতে পারি যে নেশা করে এসেছিল আর সিয়ানা থেকে জানতে চাচ্ছিল ওই ড্রাগন জেট কোথায়। সে তার সঙ্গে বাজে ব্যবহার করছিল এবং জোর জবরদস্তিও করতে চাচ্ছিল। সিয়ান এখানে বেশ ভালোই কটা থাপ্পড় লাগিয়ে দেয় হুয়াচানকে, কিন্তু হুয়াচান এখানে অনেক রেগে যায় এবং যখনই তার উপর ছুরি দিয়ে আক্রমণ করবে জিন সেখানে চলে আসে এবং সিয়ানকে বাঁচিয়ে নেয়। তবে জিন এখানে লক্ষ্য করে সিয়ান এত সময় বাহাদুরির সঙ্গে লড়াই করলেও সে জিনের এই ব্যবহারে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। এটার প্রতিশোধ নিতে এসে হুয়াচাং এর রুমে যায় এবং তার উপর আক্রমণ করে দিয়ে তার একটা হাত কেটে দেয়। সে এখানে বলে তুই এই হাত দিয়ে নোংরা ভাবে সিয়ানকে টাচ করতে চেয়েছিলি, এখন তোর এই একটা হাতে থাকবে না। সকালবেলা এই খবরটা একজন দাসী গিয়ে সিয়ানকে জানায় গতকাল রাতে একজন আততায়ী সিয়ানের রুমে গিয়েছিল এবং সিয়ানের একটা হাত কি নির্মম ভাবে কেটে দিয়েছে। এটা শোনার পরে সিয়ান বুঝতে পারে এই কাজটা হুয়া জিনের ছাড়া আর কারো নয়। এখানে হুয়াচানকে আমরা দেখতে পারি যে এখন একটা হাত এবং একটা চোখ হারিয়ে অর্ধেক প্রতিবন্ধী হয়ে বসেছিল। সে নিজের বডিগার্ডের উপর চিৎকার করছিল কেউ একজন এসে আমার রুমে আমার উপর আক্রমণ করলো আর তোমরা কি নাকি সর্ষে ফুল দিয়ে ঘুমাচ্ছিলে, তোমরা কেন আমাকে বাঁচালে না। ইয়ারু এখানে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলে হুয়াচাং উল্টো তার উপর রেগে যায় এবং তার সমস্ত রাগ ইয়ারুর উপরে বের করে চাবুক দিয়ে বাড়ি মারতে মারতে। সিয়ান আজকে আবার জিনকে অনেক বেশি ড্রিঙ্ক করে যাতে তার মনের ভেতরে কি আছে সবগুলো বের করতে পারে। জিনও নেশার ঘরে চলে যায় এবং সিয়ানকে কিস করতে থাকে, কিন্তু একটু পরে সে নিচে সরে আসে এবং নিজের মনেই বলতে থাকে না তোমাকে ছোঁয়ার অধিকার হুয়াচাং এর আছে না আমার আছে। মানে জিন এখানে এতটাই জেন্টলম্যান ছিল এবং সে এতটাই তাকে পছন্দ করতো, সিয়ানকে নিয়ে তার মনের ভেতরে কোনো রকমের নোংরা চিন্তা ভাবনা ছিল না। কিন্তু এটা দেখার পরে আবার সিয়ানের ভেতরে একটু কনফিউশন কাজ করে যে জিন তো তাকে নাকি পছন্দ করে, তাহলে তার আর কাছাকাছি কেন আসলো না। পরের দিন সকালে সিয়ান হুয়াচাংকে বলে দেয় নামসান জঙ্গলের ভেতরে ড্রাগন জেট লুকানো রয়েছে। এরপরে এরা সকলে ওই জঙ্গলের ভেতরে চলে যায়। তখন জিন সিয়ানের কাছে আসে এবং গিম্পো নামের একটা পাতা দিয়ে তাকে বলে এই পাতাটা যদি তুমি তোমার সঙ্গে রাখো তাহলে কোনো বিষাক্ত সাপ আর তোমাকে কাটতে পারবে না। এবার সিয়ানের মনে পড়ে যখন সে অন্ধ হয়ে গিয়েছিল ওই পাহাড়ের ভেতরে তখন এই সেম কথাটাই কেউ তাকে বলেছিল, তার মানে এটা হুয়াচাং নয় বরঞ্চ হুয়া জিন ছিল। আর এটার পর থেকেই সে জিনকে আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করে। তবে সিয়ান এখানে হুয়াচাংকে মিথ্যে কথা বলেছিল যে এখানে ড্রাগন জেট লুকানো রয়েছে, কিন্তু এখানে কোনো ড্রাগন জেট লুকানো ছিল না, বরং যে সিয়ান এখানে এসেছিল রাজকুমারী জাওলিকে খুঁজতে। জিনও তখন সিয়ার পেছনে পেছনে যায় এবং অবশেষে আজকে সে জানতে পারে সিয়ান আসলে অন্ধ নয়। এরপর এক সময় তারা জাওলিকে খুঁজে ফেলে এবং তাকে হুয়াচাংয়ের সমস্ত কর্মকাণ্ড বিষয়গুলো খুলে বলে। তার সঙ্গে এটাও বলে তাদের পুনর্লি আর্মির সাপোর্ট তার চাই। জাওলি সিয়ানের বাবার একজন স্পেশাল কমান্ডারের ওয়াইফ ছিল, আর যখন সেই কমান্ডার মারা যায় তখন তার ওয়াইফ নিজেকে ধর্মের ভেতরে লীন করে নেয় এবং এই জঙ্গলে একাকী বসবাস করছিলেন। এরপর তিনি সিয়ানকে সাহায্য করতে রাজিও হয়ে যান আর এখান থেকে সিন কাট হয়ে যায়। পরের দিন আবার হুয়াচাং সিয়ানের কাছে আসে এবং এবার তাকে খুব শান্ত এবং ভদ্রভাবে বুঝিয়ে বলছিল ড্রাগন জেট আসলে কোথায় রয়েছে, কিন্তু সিয়ান এবারও কোনো উত্তর দেয় না। সে যখন ফেরত যাচ্ছিল তখন সে মনে করে সে প্রথমবার যখন সিয়ানের বিয়ের প্রস্তাব নিয়ে লিয়ের কাছে গিয়েছিল তখন জেনারেল লি তাকে বলেছিল আমি তোমাকে আমার মেয়েকে তো দিচ্ছি, তবে তার খুব যত্ন রেখো, আমার মেয়ে নিজেই একটা খাজানা, তাই তাকে তুমি একদমই হেলাফেলা করবে না। জেনারেল লি অনেকবার এটা মেনশন করেছে তার মেয়ে নিজেই একটা খাজানা, তার মানে এটা হতে পারে
ড্রাগন জেটের যে নকশাটা রয়েছে ওই নকশাটা হয়তো জিয়ানের বডির কোনো উপরেই লেখা রয়েছে, মানে তার শরীরে কোথাও এটার নকশা তৈরি করা রয়েছে। এটা ভেবে সে সিয়ানের কাছে যায় এবং যখন তার পোশাক খুলবে এবং জোর জবরদস্তি করবে তখন ঘরের থেকে এত বেশি শব্দ আসে, এটা জিন লক্ষ্য করে এবং সেখানে চলে আসে সিয়ানকে বাঁচানোর জন্য। এর ভেতরেই হুয়াচাং বুঝতে পারে সিয়ান আসলে অন্ধ নয়। জিন হুয়াচানের বডিগার্ডকে বলে সেই জন্য এখান থেকে সিয়ানকে নিয়ে চলে যায়। সে সিয়ানকে নিয়ে চলে যায়, কিন্তু এখানে বাকি যে সৈন্যগুলো ছিল এরা সকলে আবার জিনকে ধরে ফেলে। এদিকে সিয়ানকে নিয়ে তার বডিগার্ড একটা পুরনো গ্রামে চলে গিয়েছিল, যেখানে ওই গ্রামের ভেতরে সিয়ানের বাবা মা একদম জীবিত অবস্থায় ছিল। সিয়ান তাদেরকে দেখে অনেক খুশি হয় এবং তাদেরকে জড়িয়ে ধরে। সিয়ানের বাবা মা এখানে সিয়ানকে বলে হুয়াচান তাদেরকে মারার হুকুম দিয়ে দিলেও জিন এদেরকে বাঁচিয়ে এই গ্রামে সেফলি রেখে দিয়েছে। এরপর সিয়ানের বাবা তার আর্মির একটা টোকেন তাকে দেয় এবং বলে তুমি যদি এই টোকেনটা আমাদের পুরনো লি আর্মিকে দেখাও তাহলে তোমার সমস্ত আদেশ তারা পালন করবে। মানে লি ফ্যামিলির যত নতুন আর্মি ছিল তারা তো সকলে বিশ্বাসঘাতকতা ভেবেছিল সিয়ানকে এবং তারা সকলেই মারা গেছে, কিন্তু এদের পুরনো আরো একটা সৈন্যদল ছিল যারা খুবই বিশ্বস্ত। পরের দিন হুয়াচাং একটা ব্রিজের কাছে আসে এবং বলে সিয়ান যদি তাকে ওই ড্রাগন জেটের নকশাটা দিয়ে দেয় তাহলে জিনকে সে ছেড়ে দিবে। এরপরে তারা এই কথাটা ডিল করে এবং জিন যখন আসছিল তখন সিয়ান নিজের গায়ের উপর থেকে একটা শার্ট খুলে ফেলে, মানে একটা কাপড়ের মতন, এবং তার পিঠের উপর যে ড্রাগন নকশাটা ছিল ওটা দেখিয়ে দিচ্ছিল। তবে এখানে সিয়ান অনেক বুদ্ধিমতী ছিল, সে আগে থেকেই নিজের করা ওই নকশার উপরে অনেক বেশি আঘাত করে রেখেছিল, যার ফলে ওই নকশাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে আর চাইলেও পরবর্তীতে কেউ ওই ড্রাগন জেটটা পাবে না। এটা দেখার পরে তো হুয়াচাং এর মাথায় রক্ত উঠে যায়, সে রেগে যায় এবং হুকুম দেয় এখানে উপস্থিতি সকলকে যেন মেরে ফেলা হয়। তবে সময় মতন সেখানে বিশ্বস্ত লি ফ্যামিলির সমস্ত সৈন্যরা চলে আসে এবং সমস্ত কন্ট্রোল এদের কাছে নিয়ে নেয়। এরা এসে রাখারাখির ভেতরে নেয়, সোজা গিয়ে এখানে হুয়াচাংকে মেরে ফেলে। জিন এরপর সিয়ানকে জিজ্ঞাসা করে তুমি কবে জানতে পেরেছিলে ড্রাগন জেটের নকশা তোমার গায়ের উপরেই বানানো রয়েছে? সিয়ান তখন বলে আমি যখন অতীতে ছিলাম তখন বিয়ের দিন রাতে অর্থাৎ ফার্স্ট নাইটেই হুয়াচাং দেখতে পেরেছিল আমার বডির উপরেই ওটা রয়েছে, আর আমি ওদিনে জেনে ফেলেছিলাম যেহেতু আমি অতীত থেকে এখানে এসেছি এর জন্য এবার আর আমি আমার গায়ের উপরের ওই নকশাটা হুয়াচাংকে দেখতে দেয়নি। আর সেদিন যখন তুমি ওই বিষটা পান করেছিলে সত্যি কথা বলার ওদিন আমি বুঝতে পেরেছিলাম তুমি অতীত থেকে এখানে এসেছো। এরপর জিন বলা শুরু করে আমি জানি না আমরা কেন ফেরত এসেছি এখানে, আমাদের উদ্দেশ্যই বা কি, কিন্তু আমার এটা মনে হয় আমাদের উদ্দেশ্যই হলো হুয়াচাংকে শেষ করা ছিল এবং এই রাজাকে শাস্তি দেওয়া ছিল, সাধারণ মানুষকে সাহায্য করা ছিল, এর জন্যই হয়তো আমরা ফেরত এসেছি। আর ওই দিন হুয়াচাং শুধুমাত্র তোমার পরিবারের লোকজনদেরকে নয় বরঞ্চ তোমাকেও মেরে ফেলেছিল। তোমার মারা যাওয়ার পরে আমিও সেখানে এসেছিলাম, কিন্তু ওখানে একটা তীর আমার গায়ে লাগে এবং আমিও সেখানে মারা যাই। না জানি সেদিন এমন কি হয়েছিল যার কারণে আমরা পুনরায় আবার অতীত থেকে এখানে এসেছি সবকিছু ঠিক করার জন্য। ইয়ারু এত সময় বাইরে দাঁড়িয়েছিল এবং সব কথাই শুনছিল। সে এবার সিদ্ধান্ত নেয় এবার সে গিভ আপ করে দিবে জিনের থেকে এবং নিজের সুন্দর জীবনটা আবার পুনরায় উপভোগ করবে। এর কিছু সময় পরেই সিয়ান সমস্ত লি আর্মি নিয়ে যায় রাজার উপর আক্রমণ করতে এবং রাজাকে ধরাশায়ী করে ফেলে। রাজাকে মারার পূর্বে তার সামনে হুয়াচাং এর যে বডিগার্ড ছিল তাকে নিয়ে আসি এবং বলে আপনি কি চিনতে পারছেন? রাজা তখন বলে একজন সাধারণ বডিগার্ডকে আমি কি করে চিনবো? তখন এই বডিগার্ডই বলা শুরু করে আমার মা এই প্রাসাদেরই একজন দাসী ছিল, আপনি তাকে প্রেগনেন্ট করে দিয়েছিলেন এবং যখন আপনি জানতে পারেন ওই দাসীটা আপনার সন্তানের মা হতে যাচ্ছে তখন তাকে মেরে ফেলার আদেশ দেন, কিন্তু আমার মা আমাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে এবং অবশেষে আমাকে জন্মও দেন। কিন্তু যখন জিন এটা জানতে পারে তখন সে আমাকে পড়াশোনা শেখায়, রাজপ্রাসাদের সমস্ত রীতিনীতি শেখায় এবং কি অস্ত্র চালানোও শেখায়। জিন সিদ্ধান্ত নিয়েছিল পরবর্তী রাজা সে আমাকেই বানাবে। এরপরে জিন রাজাকে মেরে ফেলে এবং বডিগার্ডকে পরবর্তী রাজা হিসেবে স্বীকৃতি দিয়ে সেখান থেকে বের হয়ে পড়ে সিয়ানকে নিয়ে। সিয়ান এবং জিন একে অন্যকে বিয়ে করে এবং এবার তারা চলে যাচ্ছিল একটা শান্তিপূর্ণ জায়গায় যেখানে কোনো রকমের যুদ্ধ থাকবে না, কলরব থাকবে না, শুধু সিয়ান এবং জিন থাকবে। আর এর মাধ্যমে সিয়ান এবং জিন নিজেদের সমস্ত প্রতিশোধগুলো শেষ করে সকল অপরাধীদেরকে শাস্তি দেয় আর নিজেদের সমস্ত পদগুলোকে বিসর্জন দিয়ে শান্তিপূর্ণ একটা জীবনযাপন করে। ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটাকে বড় হতে সাহায্য করবেন। ধন্যবাদ।